আরআরবি, গ্রুপ ডি আর WBCS পরীক্ষার সমস্ত পরীক্ষার্থীদের ম্যাট্রিকের পক্ষ থেকে স্বাগত। চলুন আজকের এই বিশেষ ব্রিফিংয়ের মাধ্যমে আপনাদের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাই। আজ আমরা ২১শে মার্চের সবথেকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আলোচনা করব। আর শুধু তথ্য জানাই নয়, দেখব এগুলো থেকে পরীক্ষায় ঠিক কী ধরনের প্রশ্ন আসতে পারে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই দেখে নিই কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রিপোর্ট আর বিশেষ দিনগুলো। পরীক্ষকদের কিন্তু এই সেকশনটা বেশ পছন্দের, এখান থেকে প্রশ্ন আসেই প্রায়। এটা হলো ২০২৬ সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ভারতের র্যাঙ্ক। মনে রাখবেন ১১৬তম। ভালো খবর হলো গত বছরের চেয়ে আমরা ২ ধাপ এগিয়েছি। এখানেই কিন্তু পরীক্ষার একটা মজার প্রশ্ন লুকিয়ে আছে। দেখুন, আমাদের র্যাঙ্কের উন্নতি হলেও ভারত এখনও নেপাল বা পাকিস্তানের মতো প্রতিবেশী দেশগুলোর পেছনেই রয়েছে। তুলনামূলক প্রশ্নের জন্য এই ডেটাটা খুব জরুরি। এই তারিখটা কিন্তু মাথায় গেঁথে নিতে হবে। ২১শে মার্চ দিনটা আন্তর্জাতিক অরণ্য দিবস হিসাবে পালন করা হয়। কেন? সহজ উত্তর, বন সংরক্ষণের গুরুত্বটা সবার কাছে তুলে ধরতে। তো পরীক্ষার জন্য সবচেয়ে জরুরি প্রশ্নটা কি হতে পারে? হ্যাঁ, ঠিক ধরেছেন, থিম। এই বছরের আন্তর্জাতিক অরণ্য দিবসের থিম কি ছিল বলুন তো? থিমটা হলো ফরেস্ট অ্যান্ড ইকোনমিজ। মানে দেখুন, কি সুন্দরভাবে বনের স্বাস্থ্যকে আমাদের অর্থনীতির সাথে জুড়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু মনে রাখার মতো একটা দারুণ পয়েন্ট। ২১শে মার্চ মানে কিন্তু এখানেই শেষ নয়। একই দিনে আমরা বিশ্ব কবিতা দিবস উদযাপন করি। ইউনেস্কো ১৯৯৯ সালে এই দিনটিকে স্বীকৃতি দিয়েছিল। আর ২০২৬ সালের জন্য এর থিম হল ইউনিটি, পিস অ্যান্ড কালচারাল এক্সপ্রেশন থ্রু ভার্স। আন্তর্জাতিক দিবস থেকে প্রশ্ন এলে এই থিমটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। একই দিনে মানে ২১শে মার্চ আরও একটা বিশেষ দিন পালন করা হয়, বিশ্ব ডাউন সিনড্রোম দিবস। এর মূল উদ্দেশ্য হল সচেতনতা বাড়ানো। এবছরের থিম হল টুগেদার অ্যাগেনস্ট লোনলিনেস। থিমটা খুব নির্দিষ্ট, তাই না? আর এই ধরনের নির্দিষ্ট থিম থেকেই কিন্তু অনেক সময় সরাসরি প্রশ্ন তুলে দেওয়া হয়। আচ্ছা, আন্তর্জাতিক বিষয় তো অনেক হলো। এবার চলুন আমাদের দেশের কিছু গুরুত্বপূর্ণ খবর আর নতুন স্কিমের দিকে নজর রাখা যাক। এই নামটা খুব মন দিয়ে দেখুন, রিলিফ স্কিম। পরীক্ষায় কিন্তু প্রায়ই এই রকম স্কিমের পুরো নাম জিজ্ঞেস করা হয়, তাই এর পুরো ফর্মটা ভালো করে দেখে নিন। পশ্চিম এশিয়ার উত্তেজনার কারণে যে সব ভারতীয় রপ্তানিকারকরা সমস্যায় পড়েছেন তাদের সাহায্য করার জন্যই এই স্কিম। আর এর জন্য সরকার বরাদ্দ করেছে ৪৯৭ কোটি টাকা। এইটা তো একটা স্টার মার্ক করে রাখার মতো তথ্য। ভারতে প্রথমবার এলপিজি এটিএম চালু হয়েছে। কোথায়? হরিয়ানার গুরুগ্রামে। আর চালু করেছে ভারত পেট্রোলিয়াম বা BPCL। পরের প্রোগ্রামটা হলো কৃষি সখী। এটা চালু করেছে অ্যাগ্রিকালচারাল ইন্স্যুরেন্স কোম্পানি। এর দুটো মূল লক্ষ্য, মহিলা কৃষকদের ক্ষমতায়ন আর ফসল বীমা নিয়ে সচেতনতা বাড়ানো। এবার আমরা দেখব অর্থনীতি আর ভূরাজনীতির কিছু গুরুত্বপূর্ণ আপডেট, যা এই অঞ্চলে ভারতের অবস্থানকে আরও মজবুত করে। এই ডেটাটা দেখুন, খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে বস্ত্র রপ্তানিতে তামিলনাড়ু ১ নম্বরে উঠে এসেছে। দেশের মোট রপ্তানির প্রায় ২২% আসছে একা এই রাজ্য থেকে। ভূরাজনীতিক দিক থেকে একটা বড় খবর হল আমাদের প্রধানমন্ত্রী মোদি ইরানের রাষ্ট্রপতির সাথে ফোনে কথা বলেছেন। আলোচনার মূল বিষয় ছিল আঞ্চলিক স্থিতিশীলতা আর লোহিত সাগরে জাহাজ চলাচলের স্বাধীনতা। আর একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট হল ভারতীয় নৌবাহিনী IOS-এর চেয়ারম্যানশিপ গ্রহণ করেছে। এখানেও কিন্তু পুরো নামটা খুব জরুরি। IOS মানে ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম, মনে রাখবেন। ঠিক আছে, অনেক কিছু তো জানা হলো। চলুন চট করে একবার আজকের সবচেয়ে দরকারি পয়েন্টগুলো ঝালিয়ে নেওয়া যাক, যাতে মনে রাখতে সুবিধে হয়। পরীক্ষার আগে শেষ মুহূর্তের রিভিশনের জন্য এই পয়েন্টগুলো কিন্তু একদম মিস করা যাবে না। ওয়ার্ল্ড হ্যাপিনেস র্যাঙ্ক, ২১শে মার্চের থিমগুলো, রিলিফ স্কিম, দেশের প্রথম এলপিজি এটিএম, টপ টেক্সটাইল রাজ্য আর আয়ন্সের চেয়ারম্যানশিপ, প্রত্যেকটা তথ্যই গুরুত্বপূর্ণ। আর শেষ করার আগে প্রস্তুতির জন্য একটা ছোট্ট টিপস। ভেবে দেখুন তো, আজকে টপিকগুলোর মধ্যে কোনটা সবচেয়ে কঠিন মনে হচ্ছে। যেটা মনে হবে সেটাকে আগে টার্গেট করুন, ভালো করে তৈরি করে নিন। এভাবেই কিন্তু প্রস্তুতি মজবুত হবে। গাম্বাত্তে কুদাসাই।